হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের বল ও গতির যে চ্যাপ্টারটা রয়েছে, ফোর্স অ্যান্ড মোশন, তো সেই চ্যাপ্টারেরই কিছু পার্ট আজকে করাবো। বিশেষ করে নিউটনের গতিসূত্রের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে যে প্রশ্নটা তোমাদের এখানে রয়েছে যে নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো, ঠিক আছে? তো প্রথম গতিসূত্রটা কি? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এটার মানেটা কি? ধরো আমি বলছি যে তুমি একটা বই এক জায়গায় রেখে দিয়েছো, তাহলে কোনো একটা জিনিস মানে একটা বই যদি এক জায়গায় রেখে দাও, সেটাকে যদি আমরা বাইরে থেকে কোনো রকম বল প্রযুক্ত না করি, তাহলে সেই বইটা কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গাটাই থেকে যাবে, তাই না? তার মানে কি স্থির বস্তু চিরকাল স্থির স্থির অবস্থায় থাকবে। তুমি একটা ইট এক জায়গায় রাখলে, তাহলে সেটাকে যদি কেউ নাড়াচাড়া না করে, তাহলে কিন্তু সেই ইটটা ওখানেই থেকে যাবে। এটা একটা গেল। তার মানে কি বাইরে থেকে যদি আমরা বল প্রযুক্ত না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকছে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকছে। এটার মানে কি? ধরো আমি বলছি একটা ফুটবল আছে, তো তুমি ফুটবল খেলছো, তুমি কি করলে এই ফুটবলে একটা কিক করলে, ঠিক আছে? ফুটবলে কিক করলে, এবার ফুটবলে যদি কিক করো তখন কী হবে? ফুটবলটা সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে। এখন আবার কি হবে? কিছুক্ষণ গিয়ে সেটা থেমে যাবে। এই থেমে যাওয়ার কারণটা কি জানো? থেমে যাওয়ার কারণটা হচ্ছে এই যে আমাদের যে বলটাকে যখন আমরা এই বরাবর ধরো বলটাকে যখন বল প্রয়োগ করলাম তখন এই বরাবর যাচ্ছে, এবার গেলে কি হয়েছে? কিন্তু এই যে এখানে যে আমাদের মাটির সাথে বা বাতাসের সাথে এর কি হচ্ছে? ঘর্ষণ হচ্ছে, এবং সেই ঘর্ষণের প্রভাবে কিন্তু এই বলটা কি হচ্ছে? বলটা একসময় গিয়ে থেমে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? তার মানে কি বাধা প্রয়োগ হচ্ছে, সেই বাধা প্রযুক্ত হওয়ার জন্য থেমে যাচ্ছে। কিন্তু যদি এমন হতো যে কোনো রকম ঘর্ষণ বল যদি না থাকতো, কোনো রকম বাধা যদি না থাকতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু এই বলটা কিন্তু সামনের দিকে পরপর মানে এগিয়েই যেত, ও কখনো থামতো না। তার মানে কি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতো, ওকে যতক্ষণ না আমরা থামাতাম ও ততক্ষণ কিন্তু তার আগেও থামতো না। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এই যে নিউটনের প্রথম গতিসূত্র আছে, এখান থেকে আমরা দুটো বিষয় সম্পর্কে জানতে পারি। এক হচ্ছে বলের সংজ্ঞা, ঠিক আছে, মানে বল কাকে বলে সেটা আমরা জানতে পারি। দুই হচ্ছে বস্তুর জাড্য ধর্ম, কোনো একটা বস্তুর জাড্য ধর্ম সম্পর্কে জানতে পারি। তো জাড্য ধর্ম কী সেটা তোমাদের বলবো আমি, বলের সংজ্ঞাটাও বলবো। নেক্সট দেখো, এবার দেখো এখানে বলের সংজ্ঞা বলার আগে এখানে দুটো কনসেপ্ট তোমাদের দেওয়া আছে বইয়ে। একটা হচ্ছে প্রতিমিত বল, আর একটা হচ্ছে কার্যকরী বল, ঠিক আছে? তো প্রতিমিত বলটাকে আমরা বলি ব্যালেন্সড ফোর্স, ব্যালেন্সড, BALANCED, ব্যালেন্সড ফোর্স। ওকে, তো প্রতিমিত বলটা কি? দেখো, ধরো আমি বলছি যে এটা একটা টেবিল আছে, ঠিক আছে? এটা একটা টেবিল আছে, সেই টেবিলের ওপরে ধরো এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে। এখন এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে ধরো তুমি এদিক থেকে ঠেলছো, তোমার ভাই কী করছে? এদিক থেকে ঠেলছে, ঠিক আছে? দুজনের মধ্যে বলছে তুমি ঠেলছো এইদিকে আর তোমার ভাই ঠেলছে ঠিক উল্টো দিকে। তো দুজনের যদি তোমাদের শক্তি যদি সমান হয়, দুজনের শক্তি যদি সমান হয়, তাহলে কি হবে? তো দুজনে সমান বল প্রয়োগ করছো, সমান বল প্রয়োগ করলে এই বস্তুটা কিন্তু কোনো দিকেই সরবে না, ও কিন্তু যেখানে রয়েছে সেখানেই থাকবে, তাই না? আর এই দুদিক থেকে বল প্রয়োগ করা সত্ত্বেও ওর কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে না, তখন সেটাকে আমরা বলবো এই প্রতিমিত বল। দেখো সংজ্ঞাটা কী লেখা আছে: কোনো বস্তুর ওপর দুই বা ততোধিক বল প্রযুক্ত করা সত্ত্বেও, ঠিক আছে, কোনো একটা বস্তুর ওপর দুই বা ততোধিক বল প্রযুক্ত করা সত্ত্বেও যদি বস্তুটির গতি অবস্থার কোনো পরিবর্তন না হয়, দেখো এর গতি অবস্থার কি পরিবর্তন হলো? না, ও এক জায়গায় রয়েছে। আচ্ছা, গতি অবস্থার পরিবর্তন না হয় অর্থাৎ ক্রিয়াশীল বলগুলির লব্ধি যদি শূন্য হয়, এই যে দুটো বল ক্রিয়া করলো এবং তাদের যে লব্ধি বল, অর্থাৎ যে বলতে পারি যে দুটো বলের সংযোগে যেটা তৈরি হলো আর কি, সেটা হচ্ছে লব্ধি বল, সেটা কিন্তু শূন্য হয়ে গেল। তো একে বলা হচ্ছে প্রতিমিত বল। আরও এক্সাম্পল অনেকগুলো দেওয়া যায়, যেমন আমরা বলছি যে ধরো একটা এরকম টেবিল আছে, টেবিলের ওপরে একটা এরকম বস্তু আছে, এই দিক থেকে আমি একটা বস্তু ধরো একটা ওয়েট ঝুলিয়ে দিলাম,
পরিমাণ এইদিকেও আমরা একটা ওয়েট ঝুলিয়ে দিলাম। তাহলে দুপাশে যদি সমান পরিমাণে ওয়েট ঝুলাই তাহলে কী হবে, এটা কিন্তু ফিক্স থাকবে, এটা কিন্তু এর অবস্থার পরিবর্তন কিন্তু হবে না। এটাও একটা প্রতিমিত বল। আবার ধরো একটা বেলুন আছে, ঠিক আছে, তো একটা বেলুনকে ধরো চাপছে, প্রেশার দিচ্ছে, আঙুল দিয়ে ধরো প্রেশার দিচ্ছ, তাহলে এই প্রেশার দেওয়ার ফলে সেটা কিন্তু ফেটে যাচ্ছে না, ঠিক আছে, ধরো ফাটছে না, ফাটলে কিন্তু হবে না, আকৃতির পরিবর্তন হয়ে যাচ্ছে, তার কি হচ্ছে, শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা প্রতিমিত বলের উদাহরণ। বোঝা গেল? নেক্সট দেখো, তাহলে প্রতিমিত বল গেল। এবার হচ্ছে কার্যকরী বল। কার্যকরী বল মানে কি? তো তো এটা একটা এক্সাম্পল আগে দিই, তারপরে সংজ্ঞাটা বলছি। ধরো আমি বলছি এখানে একটা টেবিল আছে, সেই টেবিলের ওপরে সেই তুমি আর তোমার ভাই দুজনে মিলে বল প্রয়োগ করছো, ঠিক আছে, দুজনে মিলে বল প্রয়োগ করছো। তুমি ধরো এ, তোমার ভাই ধরো বি। এখন ধরো তোমার হচ্ছে শক্তি বেশি, তোমার শক্তি বেশি, তুমি বেশি বল প্রয়োগ করতে পারছো। এখন তুমি যদি বেশি বল প্রয়োগ করো তাহলে কী হবে, এটা কিন্তু আরও এইদিকে ডান দিকে সরে যাবে, তাই না, ডান দিকে কিন্তু সরে যাবে। তার মানে কি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বলটা কিন্তু প্রযুক্ত তো হচ্ছেই, এবং তার সাথে সেটা কিন্তু বস্তুটাও কিন্তু সরণ ঘটছে, বস্তুটাও কিন্তু কোনো একদিকে সরে যাচ্ছে, তাই না। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কার্যকরী বল। এটাকে কি বলবো, কার্যকরী বল। দেখো সংজ্ঞাটা কি, কোনো বস্তুর ওপর এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি ক্রিয়াশীল বলগুলির লব্ধি শূন্য না হয়, এক্ষেত্রে কিন্তু লব্ধি শূন্য হয়নি, ঠিক আছে, তার বলগুলির লব্ধি যদি শূন্য না হয় তবে ওই বলকে আমরা বলবো কার্যকর বল। কার্যকর বল। আচ্ছা, কার্যকর বলকে এর ইংলিশ টার্মটা কি আছে, একটা হচ্ছে বলতে পারো EFFECTIV, এফেক্টিভ অর আনব্যালেন্সড, BALANCED ফোর্স। ওকে, তার মানে কি, এফেক্টিভ অথবা বা আনব্যালেন্সড ফোর্স আমরা বলে থাকি এই কার্যকরী বলকে। এর আগে আমরা যেটা পড়লাম প্রতিমিত বল, সেটা হচ্ছে ব্যালেন্স ফোর্স, বুঝতেই পারছো, ফোর্স এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, আর আনব্যালেন্সড বা এফেক্টিভ ফোর্স মানে হচ্ছে কার্যকরী বল, ঠিক আছে। নেক্সট দেখো, এবার এই যে নিউটনের আমরা পড়লাম যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো বিষয় সম্পর্কে জানতে পারি, এক হচ্ছে বলের সংজ্ঞা, বল কাকে বলে সেটা, আর হচ্ছে দুই হচ্ছে পদার্থের জাড্য সম্পর্কে, বস্তুর জাড্য সম্পর্কে আমরা জানতে পারি। এখন এই যে বলের সংজ্ঞা, সেই বলের সংজ্ঞাটা কি, পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে প্রাপ্ত বলের সংজ্ঞা দাও। নিউটনের প্রথম গতিসূত্র থেকে প্রাপ্ত বলের সংজ্ঞা দাও। তাহলে সংজ্ঞাটা কি হবে, বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর গতির অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে বল। যা প্রয়োগ করে, বাইরে থেকে যা প্রয়োগ করে, যে জিনিসটা প্রয়োগ করে কোনো একটা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, সেটাকে বলা হচ্ছে বল। আমি বলছি যে ধরো কোনো একটা গতিশীল অবস্থার পরিবর্তন বা পরিবর্তনের চেষ্টা করা হয়। ধরো আমি বলছি এখান থেকে ধরো একটা গাড়ি আসে, ঠিক আছে, সেই গাড়িটাকে তুমি কি করছো, এখান থেকে মানে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছো। তো বাধা যে দেওয়ার চেষ্টা করছো, অর্থাৎ তুমি যে একটা যেটা অ্যাপ্লাই করছো সেটাই কিন্তু বল হবে। আবার শুধু চেষ্টা করছো সেটাও না, মানে পরিবর্তনের চেষ্টা করছো সেটাও হবে, বা পরিবর্তন তুমি করতে পেরেছো সেক্ষেত্রেও হবে। আমি বলতে চাইছি যে ধরো এখানে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালকে তুমি কি করলে, ঠেলছো, এই দেওয়ালটাকে ঠেলছো। এখন এই দেওয়ালটা যদি সরে যায় সেটা বল প্রয়োগ করা হলো, কিন্তু যদি নাও সরে তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু বল প্রয়োগ করছি, এটাও কিন্তু বল, ঠিক আছে। যেমন আমরা বললাম যে ওই যে দুই ভাই মিলে দুপাশ থেকে ঠেলছে, তো সেক্ষেত্রে বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আর চেঞ্জ হয়ে গেল বল, সেটাও বল। তো বল তো দু রকমের আমরা পড়লাম, একটা হচ্ছে প্রতিমিত বল, একটা হচ্ছে কার্যকরী বল, ঠিক আছে। তোমরা এখানে যদি বলা হয় যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে প্রাপ্ত বলের সংজ্ঞা দাও, তখন আমরা এটা লিখে দেবো, ঠিক আছে। নেক্সট, এবার দেখো তোমাদের এখানে আছে বলের সংযোজন সূত্র। বলের সংযোজন সূত্র যাকে আমরা বলি সামান্তরিক সূত্র। এটাও খুব ভালো একটা প্রশ্ন। সংযোজন সূত্র বা সামান্তরিক সূত্র এটা কি একটু দেখে নাও। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আচ্ছা একটা একটা করে বলি।
দেখো একটি বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি বলের মান ও অভিমুখ প্রকাশ করবে। একটি বিন্দু থেকে মানে ধরো ও বিন্দু থেকে আমি বলছি, ও বিন্দু থেকে দুটি বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, একটা হচ্ছে ধরো এই যে এটা একটা, আর এটা হচ্ছে এটা একটা, ঠিক আছে। সন্নিহিত মানে পাশাপাশি যে দুটো বাহু রয়েছে সেই দুটো বাহু দ্বারা যদি এই যে বল দুটোর পরিমাণকে মান বা অভিমুখকে প্রকাশ করা হয়, ধরো এই যে ও এ বরাবর পি বল আর ও বি বরাবর ধরো কিউ বল আমরা ধরে নিলাম, ঠিক আছে। এদিকে হচ্ছে পি বল আর এদিকে হচ্ছে কিউ বল। তাহলে এদের দুজনের সাহায্যে দুটো যে বলটা আমরা প্রয়োগ করছি এই দুটো বলের সাহায্যে একটা লব্ধি বল পাওয়া যায়। সেটা কি না, সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর বলতে পারি। দেখো আমি যদি বলি যে ধরো মেঝের ওপরে একটা এরকম বাক্স আছে, ঠিক আছে। এই বাক্সটাকে তুমি কি করলে, এখানে একটা দড়ি দিয়ে বাঁধলে, এখানে একটা দড়ি দিয়ে বাঁধলে। এবার একজন এই দিক থেকে টানছে, একজন ধরো এই দিক থেকে টানছো, ঠিক আছে। একজন এই দিক থেকে টানছো, আরেকজন এই দিক থেকে টানছো। তখন কি হবে, এই বাক্সটা কিন্তু আস্তে 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 এইদিকে কিন্তু এগিয়ে যাবে। এই বাক্সটা কিন্তু এই দিকে এগিয়ে যাবে, বুঝেছো তো? তার মানে কি, এই যে দুটো বলের সাহায্যে যে লব্ধি বলটা সেটা কিন্তু এই বরাবর ক্রিয়া করছে। তো এটাই হলো কনসেপ্ট। তাহলে এটা সামান্তরিক সূত্র তোমরা মুখস্থ করে নেবে। এখানে এক্সাম্পলটাও দিয়েছে, দেখো পি এবং কিউ দুটি বল, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল, একই সঙ্গে ও বিন্দুতে ক্রিয়া করছে এবং পি এর মান হচ্ছে ও এ এবং কিউ এর মান ও বি, ও বি রেখা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সামান্তরিকের যেটা ওসি যে কর্ণ রয়েছে সেই বরাবরই কিন্তু আমাদের লব্ধি বল আর ক্রিয়া করবে। লব্ধি বল কী ক্রিয়া করবে? আর ক্রিয়া করবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা হয়ে গেল আমাদের সামান্তরিক সূত্র বা বলের সংযোজন সূত্র বলতে পারি। এবার দেখো বলের বিয়োজন সূত্র একটা হয়, সংযোজন যেমন হয় সেরকম বলের বিয়োজন সূত্রও হয়। বিয়োজনটা কি? দেখো এটা তো মানে সংযোজনের বিপরীত যদি বলা হয় তাহলে সেটা হবে বিভাজন। বলের বিভাজন বলতে একটি বলকে দুটি নির্দিষ্ট দিকে এমনভাবে ভাগ করা বোঝায়। ধরো একটা বল আছে, সেটাকে দুটো দিকে আমরা ভাগ করা বোঝাবো যাতে বিভাজিত অংশ দুটির লব্ধি প্রদত্ত বলের সমান। তো বিভাজিত যে অংশ দুটো রয়েছে তাদের লব্ধি প্রদত্ত বলের সমান হয়। ধরো আমি বলছি যে এই যে এফ একটা বল প্রয়োগ করছি আমি, ঠিক আছে। আমি ও থেকে কার দিকে? এ এর দিকে একটা বল এফ প্রয়োগ করছি এবং এফ বলকে আমরা দুটো উপাংশে ভাগ করে নিচ্ছি। কি কি উপাংশ? একটা হচ্ছে ধরো এই যে ও বি বরাবর পি বল আর ও সি বরাবর কিউ, এই দুটো উপাংশে আমি ভাগ করে নিচ্ছি, দুটো উপাংশে আমি বিভক্ত করে দিচ্ছি। তাহলে আমাদের যে এই যে আমরা বুঝতেই পারছি এটা একটা সেই সামান্তরিকের একই কেস। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, পি আর কিউ এর যে লব্ধি বল সেটা এফ বরাবরই ক্রিয়াশীল হবে, তাই না? এফ বরাবরই ক্রিয়াশীল হবে, এটা পড়ে নেবে। নেক্সট আর কি আছে? আচ্ছা, রোলার ক্রিয়াটা আর হচ্ছে রোলার টানা এবং ঠেলা। আচ্ছা, এগুলো পরের দিন বুঝিয়ে দেবো। আজকে তাহলে এখানেই থাকুক, সংযোজন এবং বিয়োজন এইটুকুনি রাখছি, ঠিক আছে। আজকে তোমরা এইটুকুনি কমপ্লিট করো, তারপরে তোমাদের পরের ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি।